এই ওসমান হাদি যখন গুলি খান ঠিক তার 1 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন। তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন, কিন্তু বিকৃত অবস্থায়। ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না। তাতে মোহাম্মদ ইউনূস কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে, মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে। জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চান্দা আব্বাস মির্জা আব্বাসের খবর আছে। যেহেতু তফসিলের পরেই ঘটনা এবং শহীদ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে? এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপরে খুব খেপা। এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। এই যে দুর্বৃত্তরা গুলি করলেন, কেন তাকে গুলি করলেন, কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন? তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে। এটা কিন্তু হাদি গত নভেম্বরের 14 তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী, জাতি, জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আদৌ কোনো কথা হয়েছিল কিনা, কিংবা হলে কি কথা হয়েছিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই তিনি কিন্তু একটা সংকটাপন্ন অবস্থায় আছে। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, তাকে যে হত্যা করা হতে পারে সেটা কিন্তু তিনি অনেক আগেই তার ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এরই প্রেক্ষিতে এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে হাদিকে কারা গুলি করেছে, কার নির্দেশে গুলি করা হচ্ছে, সে বিষয়টি কিন্তু আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক জানতে পারবেন এই হাদিকে গুলি করার পেছনে কি মির্জা আব্বাসের হাত রয়েছে। মির্জা আব্বাস কিন্তু বিএনপির একজন হেভিওয়েট নেতা। দর্শক, তার বিরুদ্ধে এমন অভিযোগ কেন আনা হচ্ছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে গুলি খেলেন ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি এবং এই গুলি খাওয়ার ঘটনার সঙ্গে হুবহু পাকিস্তানের আননোন গানম্যান যেভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে সেই ঘটনা কিন্তু হুবহু মিলে যায়। পাকিস্তানে একের পর এক জঙ্গিরা কিন্তু খতম হয়ে যাচ্ছেন এবং আজকে এই ওসমান হাদিকে জুমার নামাজ পড়ে যখন তিনি ফিরছিলেন ঠিক একই কায়দায় দুজন আততায়ী বাইক থেকে নেমে গুলি করে চম্পট দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। কিন্তু ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নেতা, কথায় কথায় ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক হুঁশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্য করে যিনি বাজার গরম করতে পারেন তিনি নিজেকেই সুরক্ষিত রাখতে পারলেন না। সেটাই এখন ওসমান হাদির সমর্থকদের কাছেও কিন্তু প্রধান বিস্ময়ের কারণ। এই ওসমান হাদির এই ঘটনার পর বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং যথারীতি তিনি ভারতের দিকে ইনডাইরেক্টলি অভিযোগ তোলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না। এবার দেখুন, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ যে এই ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের প্রধান আহ্বায়ক, বাংলাদেশের জুলাই বিপ্লবের ছাত্রনেতা, তাকে অবধি সুরক্ষা দিতে পারে না। অথচ আমরা আশা করি মোহাম্মদ ইউনূস সরকার সাধারণ মানুষদের সুরক্ষা দেবেন। এই ওসমান হাদি যখন গুলি খান ঠিক তার 1 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন। তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন, কিন্তু বিকৃত অবস্থায়। আমি ম্যাপটিকে আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝবেন কিভাবে তিনি ভারতের ম্যাপটিকে বিকৃত করেছেন। এবং এরপর আজকে শুক্রবার তিনি জুমার নামাজ পড়তে যান এবং নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরোলেন তখনই দুজন আততায়ী বাইকে করে তার পাশে এসে দাঁড়ালো এবং গুলিতে তাকে ঝাঁঝরা করে দিল। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ওসমান হাদির যদি একাধিক বক্তব্য দেখেন তাহলে দেখবেন তার প্রধান লক্ষ্যটা ছিল ভারত। তিনি বাংলাদেশকে সুগঠিত করতে চাননি। তিনি কথায় কথায় ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ 1 বছর ধরে। কিছুদিন আগে একটি স্টেটমেন্ট ওর দেখছিলাম যেখানে তিনি কি বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের বইগুলোতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কোনো উল্লেখ নেই। এই ইতিহাস আমাদের নিজেদের জানাতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নাকি বাংলাদেশিরা লড়াই করেছে, অথচ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে নতুন রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টিই হতো না যদি ভারত না এদের সাহায্য করতো।
অর্থাৎ তার কথাবার্তায় পরিষ্কার ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগটাকে কাজে লাগিয়ে আজও তিনি এই ধরনের একটি ম্যাপ প্রকাশ করে তিনি বৃহত্তর বাংলাদেশ কিংবা অখণ্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, নামাজ পড়ার পর তাকে গুলি করে দেওয়া হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিছুদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলেছিলেন যে শিক্ষার্থীদের হাসিনা তৈরি ন্যারেটিভে সীমাবদ্ধ না থেকে ইতিহাসকে জানতে হবে। এমনকি তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতীয় আধিপত্যের বিপক্ষে যারা লড়াই করছে তাদেরকে টার্গেট কিলিং করা হতে পারে। অর্থাৎ তিনি ভারতের বিপক্ষে লড়েছেন বলে যে কোনো মুহূর্তে গুলি খেতে পারেন, এই ধারণা এই ওসমান হাদি কিন্তু কিছুদিন আগেই করেছিলেন, যিনি আজকে গুলিটি খেলেন। পাশাপাশি তিনি বলেছিলেন ভারত বিরোধী না, বাংলাদেশপন্থী মানুষ তৈরির কারখানা হবে ইনকলাব মঞ্চ। অর্থাৎ ভারতের বিপক্ষে তিনি স্টেটমেন্ট না দিলে যার পেটের ভাত হজম হতো না, যিনি সাধারণ মানুষকে, দেশের যুবক সম্প্রদায়ের মধ্যে ভারতের অবদান সম্পর্কে একটা কথা অবধি বলেননি, তিনি ভারতকে শত্রু বানিয়ে নেতা হয়েছেন বেসিক্যালি। এবং সেই নেতা আজকে যখন গুলি খেলেন, দেখুন সাধারণ মানুষ আজকে তার পাশে নেই, শুধু মুষ্টিমেয় কিছু ছাত্র জনতা ছাড়া। মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। একের পর এক বিবৃতি বাংলাদেশ জুড়ে আসছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশের এই ধরনের প্রকাশ্যে রাস্তায় গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটলো, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর ফেল করলো, বাংলাদেশ পুলিশ আত্মসমর্পণ করলো, বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে খুঁজেই পাওয়া গেল না। তা তো মোহাম্মদ ইউনূসের আইন উপদেষ্টা কিংবা আইন প্রশাসনের যে ব্যর্থতা সেটাই তো রিফ্লেক্ট করে, এবং সেটাই কিন্তু আজকে হলো। পাশাপাশি আরো ইম্পর্টেন্ট বিষয়, তিনি একাধিক ক্ষেত্রে, তার যখন প্যাটার্নটা আমি দেখছিলাম রাজনীতির প্যাটার্নটা, তিনি একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে ভারত বিরোধিতাই তার রাজনৈতিক হাতিয়ার, এবং ভারত এবং শেখ হাসিনাকে একই মঞ্চে রেখে তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা শেষ 1 বছর ধরে করেছেন, কিন্তু আজকে হয়তো সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায়। তিনি বলেছেন গত 17 বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ব্যর্থ করেছে ভারত। বাংলাদেশ তার 90 ভাগের বেশি সীমান্ত শেয়ার করে ভারতের সাথে। অনেকেই আমাদের বলার চেষ্টা করে আমরা ভারত বিরোধী, কিন্তু আমরা বলতে চাই আমরা ভারত বিরোধী না, আমরা বাংলাদেশপন্থী। অর্থাৎ তিনি পরিষ্কার বলতে চেয়েছেন ভারত বিরোধিতা না করে বাংলাদেশ তৈরি তখনই হবে যখন ভারতকে দূরে সরিয়ে রাখা যাবে বাংলাদেশের ইতিহাস থেকে। অর্থাৎ এইরকম একজন নেতা যার হিউজ ফ্যান ফলোয়ার, যার আশেপাশে প্রায় 15-20 জন মানুষ সবসময় ঘোরেন, তাকে বাংলাদেশে ঢুকে এইভাবে গুলিটি চালালো কে? ফলে মোহাম্মদ ইউনূস সরকার যে দুধ কলা দিয়ে কালসাপটি পুষেছেন, সেই কালসাপ বড় হয়ে তাদের নেতাদেরই ছবল দিচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু থেকে গেল। এবং শেষ 1 মাস ধরে বাংলাদেশে যেভাবে ড্রোন স্ট্রাইক, একাধিক জায়গায় গোয়েন্দাদের মৃত্যু এবং আজকে ছাত্র নেতার উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটলো, তাতে মোহাম্মদ ইউনূস কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। নেপথ্যে যারাই থাকুক না কেন, বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে, মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে। জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চাঁদ আব্বাস, মির্জা আব্বাসের খবর আছে। মানুষ ধারণা করছে যেহেতু তফসিলের পরেই ঘটনা, মির্জা এবং শরীফ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এটা মানুষের ধারণা, পারসেপশন, আমি বলছি না, ইটস রিয়ালিটি। এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে। মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহপ্রবণ। যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক কায়েম প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন। এখন সাদিক কায়েমের কাজই তো এটা, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন, রুখে দিবেন। আর ছাত্রদল, বিএনপি কিংবা যারা এই চাঁদ আব্বাসের টাকা পয়সায় চলে, তারা সাদিক কায়েমকে গালাগালি করছেন যে কি হয়েছে, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়া এবং কোমায় চলে যাওয়ার ঘটনা, ব্রেইন ডেথ হয়েছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন সিভিয়ারলি। এখান থেকে বেঁচে আসাটা কঠিন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। অলরেডি ব্রেইন ডেথ, মানে তার ব্রেইন বেঁচে নাই, মাথায় গুলিবিদ্ধ, এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে, এবং ঢাকা মেডিকেলে গুলি বের করার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এই অবস্থা থেকে রিকভারি অত্যন্ত কঠিন। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই, তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে। আর সন্ত্রাসীরা চুপ করে থাকবে, বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না। এই যে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থীর আজকে মৃত্যুর মুখে। তো জনগণ এই সন্দেহ সংশয় করছে, এবং মির্জা আব্বাস কিংবা বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন, যে তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। ছাত্রদলের এক নেত্রীকে দেখলাম, কেন্দ্রীয় নেত্রী, তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না, আর সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। মানে সাদিক কায়েম কেন প্রতিবাদ করলো, এবং জনগণ অনেকেই বিএনপি চাঁদ আব্বাসকে সন্দেহ করছে, তো এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে। বিএনপির লোকজন এতে খেপে যায়, কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি বা এটার প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাঁই হবে না, এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির কেউ বলছে না, তারা বরং চাঁদ আব্বাস বিএনপিকে ডিফেন্ড করতে ব্যস্ত।
আর শরীফ ওসমান হাদির জন্য কোনো সমবেদনাও নেই, থাকবে কেন? শরীফ ওসমান হাদি তো চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করছেন, ৭১ চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন। বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম সিম্পিতি থাকবে শরীফ ওসমান হাদির পক্ষে, এটার কোনো কারণ নেই। আমিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে, তারেক রহমান প্রতিবাদ জানিয়েছে না, মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে। তো দর্শক, এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। তবে গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, হত্যা করা, তার স্ত্রীকে ধর্ষণ করা হবে, এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। তো তাতে মনে হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। কারণ শরীফ ওসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের, কারণ ৩২ ধানমন্ডি ৩২ যে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এতে শরীফ ওসমান হাদির অবদান আছে। এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে চলবে না, শরীফ ওসমান হাদি ইজ অ্যান ইনস্টিটিউশন, তার অনেক কন্ট্রিবিউশন। তো এই জায়গায় আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে, ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো। তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত, কিন্তু পিপলস পারসেপশন, যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে, বিএনপি কঠিন পরিস্থিতি পড়েছে। আর বিএনপিকে জনগণ কেন সন্দেহ করবে? আমি কিন্তু সন্দেহ করি, আমি বলছি না যে বিএনপি জড়িত। সন্দেহ করাটা যে যৌক্তিক, তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেক দিন কাউকে না কাউকে গুলি করে মারে। সেই বিএনপি যে শরীফ ওসমান হাদিকে গুলি করেনি, তার প্রমাণ কি? এটা ধারণা করাটাই তো স্বাভাবিক। যেই বিএনপি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্লাস 210 জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে, কখনো গুলি করে, কখনো কুপিয়ে। বিএনপির পদধারী অনেক নেতা বিএনপির গুলিতে নিহত হয়েছে, খুলনায় একজন, অভাব নেই। এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে, মানুষ এটা ধারণা করবে, এটাই স্বাভাবিক। অতএব আমার মনে হয় যে বাংলাদেশে সন্ত্রাস যত ঘটবে, যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, বিএনপি তত বেকায়দায় পড়বে, কারণ এর নেপথ্যে বিএনপি আছে। ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে, জনগণ বিএনপিকে ধরিয়ে দিবে, বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে। এটার কনসিকুয়েন্স এটা। আমি বলছি যে শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে, এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে, এবং এটা ওভারঅল নির্বাচন বানচাল করার একটা চেষ্টা। এটা জাস্ট ওসমান হাদির উপর ঘটেছে, সামনে আরো কিছু ঘটবে। নিউজ সরকার বাধ্য হবে এখন কোন অপারেশন চালাতে, অপারেশন ক্লিন হার্ট 2, চান্দাবাজ এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান, এর কোনো বিকল্প নেই। এবং অভিযান যদি চালায় তাহলে ধরা পড়বে কারা? উত্তর হচ্ছে বিএনপি। তো দর্শক, এই হচ্ছে শরীফ ওসমান হাদির ঘটনার কনসিকুয়েন্স। নির্বাচন পেছাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে। আমি জানি না যে আমাদের কোন ভাইদের এভাবে জীবন দিতে হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ডাক্তার বলছে ব্রেইন ডেথ এবং কোমায় চলে গেছেন। এর মানে এমনকি জীবিত আছে কিনা এটাও মুহূর্তের পর পর এটা আপডেট হবে। ইনকিলাব মঞ্চের শুক্রবার 12 ডিসেম্বর দুপুর 1:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এই ঘটনা ঘটে। হাদির সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুমার নামাজের পর পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা কুশল বিনিময় শেষে রিকশায় সরোয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন ওসমান হাদি। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেল এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এই সময় গুলিটি তার বাম কানের নিচে বা চোয়ালের নিচের দিকে লাগে। সাধারণত যে জায়গায় গুলি লাগলে মারা যাওয়ার কথা বা মারা যায় বা হত্যার উদ্দেশ্যে কাউকে গুলি করলে যেখানে গুলি করা হয় ওইখানেই করা হয়, একদম টার্গেটেড কিলিং বা টার্গেটেড গুলি শুটিং। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে হাদির জন্য 4 ভাগ ব্লাড লাগবে, যা ইতিমধ্যে সংগ্রহ করছে তার সমর্থক অনুসারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান হাদি রিকশায় ছিল, এমন সময় 2টি মোটরসাইকেল থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়, পরবর্তী রিকশা করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তো দর্শক, আমিরে জামাত সাথে সাথে উদ্বেগ প্রকাশ করেছেন। সাদিক কায়েম বলেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে, রাজধানীর ছাত্র জনকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। এর মানে বিএনপির লোকজন তারা কেমন যেন বিব্রত একটা ভাব এই সাদিক কায়েমের বক্তব্যের বিরোধিতা করছে, এটা নিয়ে আছে তারা। অতএব বিএনপি এর ফল পাবে। অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আদৌ কোনো কথা হয়েছিল কিনা কিংবা হলে কি কথা হয়েছিল। ছিলাম মহামান্য রাষ্ট্রপতির কথা, তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি রয়টার্সকে একেবারে খোলামেলাই বলেছেন যে এই সরকারের নানা কর্মকাণ্ডে তিনি অপমানিত বোধ করছেন। তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দিয়ে তাকে অপমান করা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন, তারপরেও কোনো জবাব পাননি। এই কথাগুলো একেবারে সরাসরি বলেছেন, কিন্তু সেই কথাগুলো বলা তার জন্য কতটা সম্মানজনক হলো সেই প্রশ্ন আসতেই পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। আমরা যাব রয়টার্সের এই সাক্ষাৎকারে 2টো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। 1, সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগ এবং কথা, আর 2, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ কিংবা কথা। প্রথম আসি সেনাপ্রধানের বিষয়ে। সেনাপ্রধানের বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয়, সেনাপ্রধানের সাথে যোগাযোগে রাষ্ট্রপতি যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
যার সৈন্যরা 2024 সালের আগস্টে হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, অর্থাৎ একপাশে বলতে ছাত্র জনতার পক্ষ নিয়েছিল, যা প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়েছিল মূলত সেনাবাহিনীর অবস্থানের কারণে। সেখানে বলা হচ্ছে যে শাহাবুদ্দিন বলেন, জামান অর্থাৎ ওয়াকারুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের কোনো ইচ্ছে তার নেই, অর্থাৎ দেশে সেনা শাসনের কোনো পরিকল্পনা নাই। বাংলাদেশের সামরিক শাসনের ইতিহাস রয়েছে, কিন্তু জামান বলেছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান। শাহাবুদ্দিন বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। 20 বছর ধরে শাসন করা হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সঙ্গে গত 16 মাসে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, কথা হলে কি কথা হয়েছে, সেই প্রশ্নের উত্তর একেবারেই চুপচাপ থেকে দিয়েছেন, অর্থাৎ নীরব থেকেছেন, কোনো ধরনের কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, কোনো দলের সাথে তিনি যুক্ত নন। অর্থাৎ তিনি স্বাধীন ছিলেন, কোনো দলের সঙ্গে যুক্ত নন, তার মানে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গেও তিনি যুক্ত নন। সুতরাং শেখ হাসিনার সঙ্গে তার কি কথা হয়েছে কিংবা কথা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি চুপ থেকেছেন, কোনো উত্তর দেননি। কোনো উত্তর দেননি মানেই শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগটা আছে কিংবা ছিল। যে যোগাযোগের ব্যাপারটা তিনি অবশ্যই প্রকাশ করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে পদত্যাগ করতে চাইছেন এবং প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন, এই ব্যাপারটা কি শেখ হাসিনার পরামর্শেই তিনি বলেছেন রয়টার্সকে? সেটা একটা বড় প্রশ্ন, কারণ রয়টার্স যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই সাক্ষাৎকার কিন্তু দিল্লির অফিস থেকে দিল্লির প্রতিনিধি তিনি সাক্ষাৎকারটা নিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার নিয়ে রয়টার্সে প্রকাশ করেছেন। এছাড়া অন্য আরেকটা বিষয়ে আমরা যেতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি বলেছেন ইউনূস প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেন না, তার প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। সব কনসুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল এবং এক রাতের মধ্যে এটি হঠাৎ করে মুছে ফেলা হয়েছে। তিনি এটা বলেছেন, মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে, আমি খুবই অপমানিত বোধ করেছি। এই কথাটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, মানে তিনি পদত্যাগ করবেন এই ইস্যুর প্রেক্ষাপটে যে কথাটা বলেছিলেন। যদিও আমাদের এই আলোচনার মুখ্য ব্যাপার সেটা না, এই আলোচনার খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার হচ্ছে তিনি দুটো ব্যাপার স্পষ্ট করেছেন। একটা হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে তার রেগুলার যোগাযোগ আছে এবং সেনাপ্রধান যে দেশে সামরিক শাসন চান না সেই ব্যাপারটা রাষ্ট্রপতি নিজের মুখ দিয়ে আবার বলে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করলেন। আর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে চুপ থাকলেন এবং চুপ থেকেই এক ধরনের বোধহয় ইঙ্গিত দিলেন। যদি যোগাযোগ না থাকতো তাহলে তিনি বলতেন যে না, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি যেহেতু এই প্রশ্নের উত্তর দিতে চাননি, চুপ থেকেছেন, সুতরাং বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত যোগাযোগ আছে। সেই যোগাযোগের ভিত্তিটার কারণেই কি প্রফেসর ইউনূস সরকার তাকে নানাভাবে নানা ব্যাপারে অপমানিত করছে কিংবা গত 7 মাস দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি, এমনটাই কি হচ্ছে? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।